carbohydrate is a polyhydroxy aldehyde and polyhydroxy ketone. Alcohol or aldehyde naki derivatives? Aldehyde and ketone. Aldehyde all ketone derivatives, তাই তো? Sir. ওকে, আজকে কি করব আমরা অবজেক্টিভটা একটু খেয়াল করে নেই, কি কি জানবো। ফার্স্ট অবজেক্টিভ যেটা আছে এটা হচ্ছে হাউ লিভার মেইনটেইন ব্লাড গ্লুকোজ লেভেল। এটাকে আমরা আরেকটা অন্য নামে বলি যেমন গ্লুকোস্ট্যাটিক ফাংশন অফ লিভার, গ্লুকোস্ট্যাটিক ফাংশন অফ লিভার এক। দেন হচ্ছে তোমার ফেটস অফ ওয়েট হতে পারে। আর গ্লাইকোলাইসিস নিয়ে আমরা গ্লাইকোলাইসিস নিয়েই মেইনলি আজকে আলোচনা করব। গ্লাইকোলাইসিসের অন্য কোনো নাম আছে কিনা সেটাও আমরা জানবো। সাথে একটা ছোট্টখাটো একটা সাইকেলের নাম দেওয়া আছে কোরিসাইকেল সম্বন্ধে একটু জানবো। ওকে, দেখো গ্লুকোস্ট্যাটিক ফাংশন অফ লিভার এটা মানে কি বুঝাচ্ছি আমরা। আমরা জানি যেমন ধরো আমার সার্কুলেশনে যে ব্লাড গ্লুকোজ লেভেল একটা সার্টেন লেভেল পর্যন্ত থাকে। আমাদের ব্লাড গ্লুকোজ নরমাল লেভেলটা কত খেয়াল আছে? 3.5 or 3.6 to 5.5 মিলিমোল পার লিটার। এই যে স্ট্যাটিক এই লেভেলটা মেইনটেইন করে কে? এই মেইনটেনেন্সটাই করছে আমার লিভার। লিভারের মূল কাজটাই হচ্ছে গ্লুকোস্ট্যাটিক স্ট্যাটাসটাকে যে মেইনটেইন করে যাবে। কিভাবে করে এটার উপর বেস করেই তার কাজ করবে। কারণ আরেকটা যেটা হয় আমার ব্লাড গ্লুকোজ লেভেল এক হচ্ছে যদি নরমাল লেভেল থেকে কমে যায় তাহলে আমি বলবো হাইপোগ্লাইসেমিয়া, আর যদি বেড়ে যায় তাহলে বলবো আমি দেখো একজন ডায়াবেটিক পেশেন্টের কিন্তু থাকে কি হাইপারগ্লাইসেমিয়া, কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্টের ফার্স্ট এন্ড নাম্বার ওয়ান কমপ্লিকেশন যদি ধরি আমরা তাহলে বলতে হবে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া বা হাইপোগ্লাইসেমিক শক। খেয়াল করছো কথাটা? ইউজুয়ালি তার থাকে হাইপারগ্লাইসেমিয়া, কিন্তু তার সমস্যা হতে পারে হাইপোগ্লাইসেমিয়া বা হাইপোগ্লাইসেমিক শক। এই হাইপোগ্লাইসেমিয়াটাই হচ্ছে মূল কনসার্ন আমাদের। কারণ একজন পার্সন ব্লাড গ্লুকোজ লেভেল যদি বেশি থাকে হয়তো সে সমস্যায় থাকবে, কিন্তু একান্তই কোনো মারাত্মক কোনো বিপদে পড়ে যাবে না। কিন্তু যখনই হাইপোগ্লাইসেমিয়া বা একেবারে নীল হয়ে যাবে ব্লাড গ্লুকোজ লেভেল বা বিলো 3 আস্তে আস্তে গ্রাজুয়ালি নামতে থাকবে, ওইটাই তার জন্য অ্যালার্মিং বা ওইটা তার জন্য রিস্ক হবে। কেন? কারণ কিছু সেল আছে আমাদের অব্লিগেটরি গ্লুকোজ ইউজার্স, এর মধ্যে আছে আমার ব্রেন টিস্যু বা নিউরনস গুলো, আরবিসি। আমার মোস্ট ভাইটাল দুইটা টিস্যু মানে সেল হচ্ছে অব্লিগেটরি গ্লুকোজ ইউজার্স। এবং আমরা জানি দেখো আমরা যে ডেইলি যে কার্বোহাইড্রেট আর গ্লুকোজ যে ইনজেস্ট করছি এটার প্রায় 120 গ্রাম পার ডে নিউরনস কিন্তু কনজিউম করে। 120 মানে ম্যাক্সিমামটাই কিন্তু নিউরন কনজিউম করছে। সো নিউরনসকে যদি আমি বাঁচিয়ে রাখতে চাই তাহলে অবশ্যই আমাকে গ্লুকোজের লেভেলটাকে একটা নরমাল লেভেল কন্টিনিউ করতে হবে। আর এই কাজটাই করছে আবার লিভার। যেমন গ্লুকোস্ট্যাটিক ফাংশন অফ লিভার কিভাবে করে হচ্ছে আমরা জানি যে যে কোনো ধরনের ডায়েট আমরা নেই, আমার নিউট্রিয়েন্টস গুলা স্টোর থাকে হচ্ছে লিভার। কার্বোহাইড্রেটের যেমন স্টোরেজ ফর্ম হচ্ছে আমরা কি জানি এই 50% এর মধ্যে নিয়ার অ্যাবাউট হাফ কনজিউম করছে কিন্তু নিউরনস। আর 30 to 40% যেমন আমরা বলি না যে বেশি বেশি করে কার্বোহাইড্রেট নিলেই কিন্তু একজন মানুষ ওভারওয়েট আর ওবেস হওয়ার পসিবিলিটি থেকে যাবে। কেন বলো দেখো এই যে 30 to 40% তোমার 50% কনজাম্পশন হচ্ছে, কিন্তু বাকি 30 to 40%ই তোমার লিপিডে কনভার্ট হবে। লিপিডে কনভার্ট হওয়া মানে কি এডিপোস টিস্যুর বাল্ক বাড়তে থাকবে, সো আমি মোটা হতে থাকবো। আর 10% থাকবে আমার গ্লাইকোজেন ফর্মে। এই গ্লাইকোজেন হতে পারে আমার liver glycogen and muscular glycogen. A liver glycogen is responsible for the maintenance the glucostatic function of liver. এখন দেখো গ্লুকোজের ক্যাটাবলিক পাথওয়ের মধ্যে যদি ধরি আমরা গ্লাইকোলাইসিস, এগুলো কিছু ওয়ার্ড আছে, ওয়ার্ড মিনিং গুলো একটু দেখতে পারো। গ্লাইকোলাইসিস মানে কি, কোথেকে আসছে? গ্লাইকাস মানে হলো সুইট আর সুগার, লাইসিস মানে স্প্লিটিং, ভেঙে ফেলা। তাহলে সুগারকে ভেঙে ফেলাটাই হচ্ছে গ্লাইকোলাইসিস। কই গেল? কি হলো?
আজাম করছে ওকে ওকে থ্যাংক ইউ হ্যাঁ দেখো তাহলে না এটাতে থাকেন এটাতে glycolysis জিনিসটা কি a molecule of glucose is degraded in a series of enzyme catalyzed reaction to yield two molecules of free carbon compound pyruvate একটা জিনিস মাথায় রাখবা আমরা যখন ক্যালকুলেশন করতে যাব পরবর্তীতে 6 কার্বন কন্টেনিং গ্লুকোজ 3 কার্বন কন্টেনিং পাইরুভেট তাহলে কয়টা পাইরুভেট পেতে পারি একটা গ্লুকোজ থেকে 2 pyruvate দুটো পাইরুভেট এইটা মাথায় রাখতে হবে কারণ আমরা এটিপি ক্যালকুলেশন করতে গিয়ে একটা একটা দিয়ে হিসাব করি তো পরে ভুল হয়ে যায় এটাই মাথায় রাখতে হবে দুটা তিনটা করে দুটা পাইরুভেট আসতে পারে একটা গ্লুকোজ থেকে ওকে গ্লাইকোলাইসিস কেন আমরা গ্লাইকোলাইসিস দিয়ে কেন ইম্পর্টেন্স দিচ্ছি এত গ্লাইকোলাইসিসটাকেই কিন্তু ফার্স্ট এই মেটাবলিক সাইকেলটাকেই সবার আগে এটা জানা গেছে যে এই ধরনের ফেট হতে পারে এই কারণে এবং গ্লাইকোলাইসিস হচ্ছে বা গ্লুকোজ হচ্ছে মেটাবলিজমের সেন্ট্রালি গ্লুকোজ থেকেই বাকি মেটাবলিজমের চেইন বলো বা সাইকেল বলো বা অন্য কিছু কনভার্সন বলো বা অন্য কিছু বলো সবকিছু সেন্ট্রালে কে আছে গ্লুকোজ দ্যাটস ওয়াই আমরা গ্লাইকোলাইসিস দিয়ে সবার আগে শুরু করব আর এই গ্লাইকোলাইসিস পাথওয়েটার অন্য নাম আছে যে অ্যামডেন মেয়ারো পাথওয়ে এটা একটা নাম জিজ্ঞেস করি আমরা ভাই অ্যামডেন মেয়ারো পাথওয়ে কিভাবে আসলো 1930 তে ওনারাই মাসকুলার সেলের মধ্যে সবার প্রথম এই গ্লাইকোলাইসিসের পুরো পাথওয়েটাকে এক্সপ্লেইন করতে পেরেছিলেন দ্যাটস ওয়াই ওনাদের নাম অনুযায়ী অ্যামডেন মেহেরো দেখো কি অ্যামডেন গুস্তাভ অ্যামডেন এন্ড অট্টো মেহেরো অ্যামডেন ইএম পাথওয়ে হিসেবেও সে পরিচিত ওকে এইগুলা কিছু কিছু জিনিস আছে সবগুলো তো পড়তে ভালো লাগে না আমি এক্সপ্লেনেশনের মধ্যে গেলে মনে সত্যি ভালো দেখো 6 কার্বন গ্লুকোজ এটা 10টা স্টেপ থাকে 10টা স্টেপের মধ্যে এগুলাকে আমরা ভাগ করেছি যে প্রিপারেটরি দেন অন এনার্জি প্রোডিউসিং এন্ড আদার্স সাইকেলের জন্য প্রিপারেটরি হিসেবে এগুলা কিছু এগুলা ভাগ এগুলো পরে বুঝতে পারবে এমন কিছু ইম্পর্টেন্ট এখন দেখো যে এই যে আমার গ্লুকোজটা কোথায় আছে সার্কুলেশনে তাই না আমার গ্লুকোজ কোথায় আছে উইদিন দ্য সার্কুলেশন তাই না এই সার্কুলেশন থেকে এখন সেলের মধ্যে যেতে হবে আমরা জানি গ্লুকোজ সেলের মধ্যে যদি এন্ট্রি করতে হয় তাহলে কি লাগে একটা গ্লুকোজ ট্রান্সপোর্টার লাগবে আমাদের গ্লুকোজ ট্রান্সপোর্টাররা কারা গ্লুট 1 to 7 সম্বন্ধে আমাদের আগে থেকে আইডিয়া আছে গ্লুট 1 to 7 এর মধ্যে কিছু আছে আমার ইনসুলিন ডিপেন্ডেন্ট আর কিছু আছে আমার ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট যেগুলো আমার অবলিগেটরি গ্লুকোজ ইউজার্স যেই সেলগুলো আমার অবলিগেটরি গ্লুকোজ ইউজার্স ওরা যে গ্লুট গুলা ক্যারি করে ওই গ্লুট গুলা হচ্ছে ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট মানে ইনসুলিনের হেল্প ছাড়াই তারা গ্লুকোজ ইনটেক বা আপটেক করতে পারে কিভাবে হতে পারে এই গ্লুকোজটা আপটেক হতে পারে এক হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন হতে পারে আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এটা তোমরা জানো সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কিভাবে হতে পারে ওকে এইখানে একটা ছবি দেওয়া আছে কিভাবে আপটেক করছে ওটাই জাস্ট আর কিছু না এখন ফার্স্ট রিঅ্যাকশনটাই দেখো গ্লুকোজকে এখন আমি ক্যারি করে গ্লুট সেলের মধ্যে নিয়ে গেল সেলের মধ্যে নিয়ে দেখো একটা জিনিস মজার ব্যাপার এই স্টেপটা থেকে একটা জিনিস আসবে যেমন আমার সেল মেমব্রেন গ্লুকোজ পারমিয়েবল টু দ্য সেল মেমব্রেন এখন আমি যদি সেলটার ভিতরে গ্লুকোজটাকে নেই এই গ্লুকোজটাই আবার সেল মেমব্রেন পায়ার্স করে বাইরে চলে যেতে পারে কিনা কি ধারণা বলো তো তোমাদের আমি একটা গ্লুকোজকে আপটেক করালাম সেলের ভিতরে উইথ দ্য হেল্প অফ গ্লুট ফ্যাসিলিটেড ডিফিউশন হোক আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যেভাবেই হোক এখন সেলের ভিতরে আমার গ্লুকোজটা এই সেলের ভিতরে গ্লুকোজটা যদি ফ্রি থেকে থাকে এই গ্লুকোজটা কি চাইলে সেল থেকে বের হয়ে যেতে পারবে না কারণ সেল মেমব্রেন তো পাস করতে পারবে কি না স্যার কেন পারবে না কারণ স্যার বাইলেয়ারে দুইটা লেয়ার থাকে একটা লিপিড লেয়ার থাকে আর একটা হচ্ছে ওয়াটার সলিউবল লেয়ার থাকে তো মানে সেল মেমব্রেনের হচ্ছে বাইলেয়ার না লিপিড সলিউবল বাইলেয়ার আর ওয়াটার সলিউবল বাইলেয়ার তো যে কোনো একটাকে ও পিয়ার্স করে আবার বাইরে যেতে পারবে না ব্যাপারটা হচ্ছে এটা যদি সে সেল মেমব্রেন পায়ার্স করা উইথ দ্য হেল্প অফ গ্লুট সে যদি আসতে পারে যতক্ষণ পর্যন্ত সে ফ্রি থাকবে সেলের ভিতরে সে চাইলে বের হয়ে যেতে পারবে ইজিলি বুঝতে পারছো সেল মেমব্রেন
ফায়ার সে করতে পারবে, কিন্তু এই গ্লুকোজটাকে আমি সেলে এনগালফ করালাম কেন বা সেলে আপটেক করলাম কেন বলো? সেল গ্লুকোজকে নিয়েছে, এই গ্লুকোজ থেকে আমার উদ্দেশ্যটা কি, মেটাবলিজমের মূল এইমটা কি, আমি এটিপি ফর্ম করব, দ্যাটস ওয়াই আমি গ্লুকোজ দিয়েছি। আমার এনার্জি ডেফিসিয়েন্সি হয়েছে অথবা এনার্জি অন্য কোনো ফাংশনের জন্য আমার লাগবে, দ্যাটস ওয়াই কিন্তু আমি গ্লুকোজটাকে আপটেক করেছি আমার সেলের ভিতরে। এখন কোনোভাবে যদি এই গ্লুকোজটাই যদি আবার সেল থেকে রিলিজ হয়ে যায়, তাহলে কি হলো? আমি যে কাজটা করলাম সেই কাজটাই কিছুই হলো না। দ্যাটস ওয়াই সেল সবার আগে একটা কাজ করে, গ্লুকোজটাকে সে আপটেক করার সাথে সাথেই দেখো একটা ইরিভার্সিবল রিঅ্যাকশন হয়। দ্য ফার্স্ট ইরিভার্সিবল রিঅ্যাকশন, গ্লুকোজকে ফসফোরাইলেশন করছে উইথ দ্য হেল্প অফ 1 ATP and the enzyme hexokinase or glucokinase, hexokinase or glucokinase দুইটা কিন্তু একই hexokinase বলতে, হেক্সো বলতে 6 আর 6 কার্বন কন্টেইনিং এনি বায়োমলিকুলস এর উপর কাজ করে বলে তার নাম আসছে হেক্সোকাইনেজ, আর গ্লুকোকাইনেজ স্পেসিফিকলি গ্লুকোজের উপর কাজ করে বলে তাকে বলা হয়েছে গ্লুকোকাইনেজ। তার মানে ফসফোরাইলেশনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমার ট্র্যাপ করে ফেললাম আমি গ্লুকোজটাকে আমার সেলের ভিতরে, আর সে বেরোতে পারবে না। কথাটা বুঝছো এখানে? জি স্যার। বুঝছো তো? মানে মূল উদ্দেশ্যটা হচ্ছে এই গ্লুকোজটাকে আমি ট্র্যাপ করলাম উইদিন দ্য সেল বাই the help of ATP and the enzymatic action of hexokinase and or glucokinase। মূল উদ্দেশ্য হলো ফার্স্ট স্টেপ, এটা কিন্তু ইরিভার্সিবল একটা স্টেপ। তার মানে কি এই স্টেপ থেকে কিন্তু চাইলেই সে আবার রিভার্সিবল একটা অবস্থানে বা গ্লুকোজ হতে পারছে না। এক হচ্ছে সে হতে পারছে না, আরেকটা হচ্ছে সে সেল থেকেও বের হতে পারছে না। ফার্স্ট স্টেপটা হচ্ছে এটা। নেক্সট হচ্ছে দ্য ফেট অফ গ্লুকোজ 6 ফসফেট। এখন এই গ্লুকোজ 6 ফসফেট কি হতে পারে? এই গ্লুকোজ 6 ফসফেটের কিছু কিছু ফেট, এটা একটা ছোট্ট কোশ্চেন করে ভাইভাতে আমরা জিজ্ঞেস করি অনেক সময়, কি কি হতে পারে? দেখো, সে গ্লাইকোলাইসিসে প্রসিড করতে পারে, ইউরানোইক অ্যাসিড পাথওয়ে, এটা দরকার নাই এখন, আপনি জাস্ট নাম জানবা। এইচএমপি শান্টেও সে ইনভলভ হতে পারে, আবার গ্লুকোনিওজেনেটিক পাথওয়ের মধ্যেও সে একটা সাবস্ট্রেট হিসেবে কাজ করতে পারে, অথবা এই যে গ্লুকোনিওজেনেটিক এই যে হাইড্রোলাইটিক প্রসেসে আবার গ্লুকোজ হওয়াটাই হচ্ছে গ্লুকোনিওজেনেটিক পাথওয়েতে, অন্য কোনো পাথওয়েতে এটা হচ্ছে না। কি কি ফর্মে বুঝছো তো? এক হচ্ছে সে গ্লাইকোলাইসিসে প্রসিড করবে, আরেকটা হচ্ছে ইউরানোইক অ্যাসিডের পাথওয়েতে সে যেতে পারে, এইচএমপি শান্টে যেতে পারে, অথবা তার থেকে আমরা গ্লুকোনিওজেনেটিক পাথওয়ের মাধ্যমে গ্লুকোজ পেতে পারি। এটা ইউজুয়ালি হচ্ছে না, এটা স্পেসিফিক দুই একটা অর্গানই এই কাজটা করতে পারে, গ্লুকোজ 6 ফসফেটকে আবার গ্লুকোজ করতে পারে। ওকে, তো কাইনেজ এনজাইম, আমরা দুইটা এনজাইমের নাম বলেছি, একটা হচ্ছে গ্লুকোকাইনেজ আর একটা হচ্ছে হেক্সোকাইনেজ। গ্লুকোকাইনেজটা দেখো আমি কালার করে দেওয়া আছে, গ্লুকোকাইনেজটা স্পেশালি কাজ করছে আমার লিভারে, আর হেক্সোকাইনেজ যে কোনো টিস্যুতেই, যেই টিস্যুগুলাই বা যেই সেলগুলাই আমার গ্লুকোজ ইউজ করছে তাকে ফসফোরাইলেশন করার জন্য প্রথমেই হেক্সোকাইনেজের হেল্প নিতে হবে। এখন আমরা গ্লুকোকাইনেজ আর হেক্সোকাইনেজের কিছু ডিফারেন্স জানবো। কেন এই দুইটা এনজাইম নিয়ে আমরা কাজ করছি? দেখো, আমরা এনজাইমের কেএম ভ্যালু জানি, ভিম্যাক্স জানি, কেএম ভ্যালুটাই মেইনলি এখানে দরকার। কেএম ভ্যালুটা কি কেউ একজন কি বলতে পারবা? এনজাইমের কেএম ভ্যালু সম্বন্ধে কোনো ধারণা আছে এখন? হ্যাঁ স্যার। একটু মনে নাই যে কেএম ভ্যালু হচ্ছে একটা সার্টেন কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট at which the enzyme তার অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম শো করতে পারে। যেই কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেটে এনজাইম তার অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম শো করবে, এগুলাতে আমার কেএম ভ্যালুটাকে বোঝাচ্ছি। দেখো হেক্সোকাইনেজ, তুমি ছবিটা যদি দেখো, হেক্সোকাইনেজ এন্ড গ্লুকোকাইনেজ, হেক্সোকাইনেজের একেবারে মানে 1 মিলিমোল বা 0.5 মিলিমোল যদি হয়, মানে যতই কমতে থাকে তার ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি কিন্তু বাড়ছেই বা স্ট্যাটিক থাকছে। কিন্তু গ্লুকোকাইনেজে দেখো, গ্লুকোকাইনেজে একটা সার্টেন লেভেল পর্যন্ত গিয়ে তার ক্যাটালাইটিক অ্যাকশন বন্ধ হয়ে যায়। এখন মানে কি, গ্লুকোকাইনেজ যদি আমার ব্লাড গ্লুকোজ লেভেল 3.5 এর নিচে চলে যায় তাহলে আর গ্লুকোকাইনেজ কাজ করতে পারছে না। কথাটা বুঝছো আমার?
যদি আমার নর্মাল ব্লাড লেভেল লোয়ার লিমিট থেকে 3.5 বা 3.6 থেকে যদি নেমে যায় বা নামছে মনে হচ্ছে, তখন গ্লুকোকাইনেজ কাজ করবে না। কিন্তু হেক্সোকাইনেজ যে সেলগুলাতে আছে ওই সেলগুলাতে ঠিকই হেক্সোকাইনেজ কাজ করবে। তার মানে কি, যখনই আমার লিভারে গ্লাইকোজেন ভাঙবে বা গ্লুকোজ লিভারে অ্যাভেলেবল থাকবে, লিভার গ্লুকোজ কনসেন্ট্রেশন যদি 3.5 বা 3.6 এর নিচে নেমে থাকে, লিভারের গ্লুকোকাইনেজ বা ওই হেক্সোকাইনেজ যে এনজাইমটা তার গ্লাইকোলাইসিস করার জন্য লাগছে, ওই এনজাইমটা ইনঅ্যাক্টিভ থাকে। তার মানে গ্লুকোজকে আর ইউটিলাইজ করতে পারে না। দ্যাটস ওয়াই সে কিন্তু ওই যে লোয়ার লিমিটটা মেনটেন করে যাচ্ছে। তার মানে এই কারণেই বলা হয় যে গ্লুকোস্টেটিক ফাংশনটা মেনটেন কে করছে এবং কার হেল্প নিয়ে করছে, গ্লুকোকাইনেজ এনজাইম। দুটো এনজাইমের মধ্যে একটু ডিফারেন্স হালকা একটু খেয়াল করে। আমি আবার আরেকটা স্লাইড নিয়েছি যেটা দুইটার মধ্যে একটু এই দুটার ডিফারেন্সটা একটু খেয়াল করো। দেখো হেক্সোকাইনেজ দুটাই কিন্তু গ্লুকোজের উপর কাজ করে, অন্যান্য হেক্সোজ গুলোর উপর কাজ করছে, গ্লুকোকাইনেজ অনলি গ্লুকোজের উপর কাজ করবে। ফিডব্যাক ইনহিবিশন এটার আছে, ওটার নাই। অ্যাফিনিটি টু, এই দেখো হেক্সোকাইনেজের অ্যাফিনিটি বেশি থাকে, দ্যাটস ওয়াই তার কেএম ভ্যালুটা কম থাকে। আর অ্যাফিনিটিটা কম থাকবে গ্লুকোকাইনেজের, দ্যাটস ওয়াই তার কেএম ভ্যালুটা বেশি থাকে। আর এই দুটো পয়েন্টে কেএম ভ্যালু এন্ড এটা 10 to 20 হবে, এটা ইয়াতে হেক্সোকাইনেজে এটা দ্যাটস ওয়াই তার কেএম ভ্যালুটা। কিছু কি বলছো? হ্যালো স্যার, প্রসেসটা আরেকবার বললে ভালো হতো। কোনটা স্যার এই যে বলো, আগের স্লাইডটা, আগেরটা? গ্রাফটা আরেকবার বুঝুন। গ্রাফটা তো এমনিই দিয়েছি, গ্রাফটা তোমার জন্য ইম্পর্টেন্ট না, গ্রাফটা আমি বুঝার জন্য দিয়েছি। আমরা মানে ক্যাটালিস্ট বা এনজাইমের কেএম ভ্যালু এন্ড ভিম্যাক্স এই দুইটা টার্মের সাথে আমরা পরিচিত। কেএম ভ্যালু যার যত কম থাকবে, কোন সাবস্ট্রেটের বা কোন এনজাইমের যদি কেএম ভ্যালু কম থাকে, এটা ইন্ডিকেট করে যে তার এফিনিটি টু সাবস্ট্রেট এটা ম্যাক্সিমাম, মানে বেশি থাকবে। তার মানে একটা রিলেশনটা হচ্ছে রিভার্স। একটা কেএম ভ্যালু যদি কম থাকে তাহলে বুঝবো আমি তার এফিনিটি বেশি, আর কেএম ভ্যালু যদি কম বেশি থাকে তার এফিনিটি কম। তাহলে হেক্সোকাইনেজ এন্ড গ্লুকোকাইনেজ, দেখো কেএম ভ্যালু কিন্তু হেক্সোকাইনেজের কম, তার মানে কি তার এফিনিটি বেশি গ্লুকোজের প্রতি। তার মানে মিনিমাম কনসেন্ট্রেশনের গ্লুকোজ যদি অ্যাভেলেবল থাকে সেলের ভিতরে, হেক্সোকাইনেজ কাজ করবে। আর গ্লুকোকাইনেজের এফিনিটি কম থাকে, যেহেতু তার কেএম ভ্যালুটা বেশি, তার একটা সার্টেন লেভেল পর্যন্ত সে গ্লুকোজের প্রতি তার অ্যাফিনিটি থাকবে। ওই সার্টেন লেভেলটাই হচ্ছে আমার ল লিমিট অফ নরমাল ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন। এর নিচে গেলে আর গ্লুকোকাইনেজ এনজাইমটা কাজ করে না। তার মানে আমার যখন গ্লুকোজ ডেফিসিয়েন্সি কোনো কারণে থাকে বা কোনো কারণে আমার সার্কুলেটরি ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাওয়ার পসিবিলিটি থেকে যায়, তখন লিভার গ্লাইকোজেন ব্রেকডাউন করে আমি ওই আমার গ্লুকোজটা পেতে পারি। বা সার্কুলেশনের যে মেইনটেনেন্সটা এটা হচ্ছে অন্য সেল যেগুলো অব্লিগেটরি ইউজার্স তারা হয়তো সাপ্লাই পাবে, কিন্তু লিভার তার আর কোনো গ্লুকোজকে যায় না কেন। এখন আসছে আমার এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট হয়েছে, দেখো এখানে আরেকটা আমার ইররিভার্সিবল একটা রিঅ্যাকশন হবে। ইররিভার্সিবল, দেখো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এখানে হচ্ছে কি আমার ইররিভার্সিবলি সে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, বিস মানে ডাবল, বিস মানে ডাই, বিস ফসফেট হবে উইথ দ্য হেল্প অফ এটিপি একটা ফসফেট দেবে, আর ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইম একটা কাজ করবে। দেখো দুইটা এই রিঅ্যাকশনের ছবিটা একটু সুন্দর করে খেয়াল করো। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে হয়েছে আবার, এটা একটা ইররিভার্সিবল রিঅ্যাকশন। ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট হবে, বাইফসফেট, with the help of ATP, consumption হচ্ছে একটা ATP, আর এনজাইমটাকে ফসফোফ্রুক্টোকাইনেজ, ফসফোফ্রুক্টোকাইনেজ খেয়াল করতে হবে কিন্তু, ফসফোফ্রুক্টোকাইনেজ। বুঝতে পেরেছো? এটা এইখানে একটা অন্য একটা পাথওয়ে আছে, এই কারণে আমি এই জায়গাটাতে আর একটু বেশি হাইলাইট করবো, নিচের অংশটাতে যাচ্ছি না এখন। জাস্ট পরের স্লাইডটাতে যাও, দেখো কি আসলো আমার। আমরা বললাম যে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট স্প্লিট হয়ে আবার এটা আমি ধরছি না এখন, আমি এখন আরেকটা জায়গা যাচ্ছি। রাখো এই ওটা
একটু বাবা নিজে নিজে নড়ে কেন? হ্যাঁ দেখো কি আসলো আমার 1,6 বিসফসফোগ্লিসারেট পাইছো তো বাবা? আমি কি বুঝাইতে পারতেছি এটা? কোন জায়গা থেকে গেলাম? 1,6 বলছিলাম বলো বলো এই যে এই রিঅ্যাকশনটাকেই দেখো, পাশেই দেখো ফ্রুক্টোজ 2,6 বিসফসফেট লেখা আছে, পাশেই দেখবা ফ্রুক্টোজ 2,6 বিসফসফেট লেখা আছে। এইটা কেন লিখছি এটাই আমরা দেখাচ্ছি এখন। এটা এখানে দেখো আরবিসি তে কি হচ্ছে, আমি এটা 1,3 লিখছি, এগুলা 1,6 হবে, তোমরা একটু ইয়ে করে নিতে হবে। 1,6 টা 1 2 3 এই বিসফসফোগ্লিসারেট পজিশন গুলাকে বোঝাচ্ছে। দেখো আরবিসি তে কি হয়, আরবিসি তে কিন্তু এই যে 1,6 যে বিসফসফোগ্লিসারেট 1,6 বিসফসফোগ্লিসারেটটা হচ্ছে কিন্তু 2,6 বা 2,3 বিসফসফোগ্লিসারেট। কেন হচ্ছে 15 to 20% তার অন্যরকম কিছু একটা এনজাইম, কি এনজাইম 2,3 বিসফসফোগ্লিসারেট মিউটেজ, একটা মিউটেশন হয়, এই মিউটেশন হয়ে এটা কিন্তু আরবিসি তেই শুধু এই এক্সেপশনটা হচ্ছে, আরবিসি তে 1,3 বিসফসফেট না হয়ে 2,3 বিসফসফেট হচ্ছে। এই 2,3 কেন বিসফসফেট হচ্ছে? 2,3 বিসফসফেট হওয়ার কারণে তার অক্সিজেন অ্যাফিনিটিটা কমে যায়, হিমোগ্লোবিনের অক্সিজেন অ্যাফিনিটিটা কমে যায়। আরবিসির উদ্দেশ্য কি আমার বডিতে? আরবিসির কাজটা কি? আরবিসি অন্যান্য সেলগুলোতে অক্সিজেন ক্যারি করে নিয়ে যায়, এটাই তো আমরা জানি, তাই না? হ্যালো জি স্যার। জি স্যার। যদি আরবিসি স্যার। অক্সিজেন করে নিয়ে যায় আর আরবিসি যদি ম্যাক্সিমাম অক্সিজেন আমার নিজেই কনজিউম করে ফেলে তাহলে অন্য সেলে কি দিবে? দ্যাটস ওয়াই আরবিসি যেন তার অক্সিজেন অ্যাফিনিটিটা কিছুটা কমতে পারে, এই মাঝখানে একটা বাইপাস হয়। আরবিসির মধ্যে যে 1,3 বিসফসফোগ্লিসারেট হচ্ছে, ওই বিসফসফোগ্লিসারেটটা 2,3 একটা অন্য আরেকটা প্রোডাক্ট হয়, এই প্রোডাক্টটার অক্সিজেন অ্যাফিনিটি কম থাকে, যে কারণে সে অন্যান্য পেরিফেরাল সেলগুলোতে অক্সিজেন ডোনেট করতে পারে। দেখো এইটা একটা আরেকটা সাইকেল দেয়া আছে, এটা এই র্যাপাপোর্ট-লিউবার্ট সাইকেল অর সিম্পলি বিপিজি সাইকেল অথবা শান্ট হিসাবেও তাকে বলা হচ্ছে। কথা বুঝছো এটা আমার? এটা এই কথা অনেক জি কিছু স্যার। আমি তোমাদের সুবিধার জন্য এত কিছু লিখতে হবে না, এত কিছু পড়ার জন্য হয়তো লাগবে, কিন্তু এত কিছু বলা লাগছে না আমার। আরেকটা মজার জিনিস হচ্ছে এই যে এই শান্টে কোনো এটিপি কিন্তু জেনারেটেড হয় না, এই শান্টে কোনো ধরনের এটিপি জেনারেটেড হয় না। দেন আমরা আগের জায়গায় ফিরে যাই। 1,6 বিসফসফোগ্লিসারেট, দেন ফার্দার ব্রেকডাউন অফ 1,6, এই যে দেখো এখানে একটা প্রথমে গ্লুকোজ 6 ফসফেট করতে গিয়ে একটা এটিপি কনজিউম করলাম, এখানে একটা এটিপি কনজিউম করলাম, ঠিক আছে, দুইটা করে এটিপি কিন্তু আমি খরচ করেছি। দেন এই যে দেখো এই ফসফেটটাই হচ্ছে আমার, তো ইয়েগুলো দেখাইতে পারতেছি না, তোমার ওই বিসফসফেটের মধ্যে দেখো তো দুইটা ফসফেট পিপি দেয়া আছে, একটা ফসফেট ছিল আর একটা ফসফেট আমি এটিপি থেকে নিলাম, দুটা ফসফেট, তার মানে দুইটা হাই মলিকুলার এনার্জি মলিকিউলস আমি ইউটিলাইজ করেছি। এখন গ্লাইকোলাইসিস নেক্সট স্টেপটাতে যাচ্ছি। দেখো 1,6 বিসফসফোগ্লিসারেট নেক্সট কিভাবে অ্যালডোলাইজ এনজাইম দিয়ে সে ব্রেকডাউন হবে। এই যে দেখো 3 করে কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, ব্রেকডাউন হচ্ছে আমার ডাইহাইড্রক্সি অ্যাসিডান ফসফেট এন্ড গ্লিসারলডিহাইড 3 ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিডান ফসফেট এন্ড, এগুলো জাস্ট মনে রাখার জন্য জাস্ট খেয়াল করো। আমাদের কথা হলো আমরা এক্স্যাক্টলি একেবারে সাইকেল বইয়ের মধ্যে যা দেয়া আছে ওইভাবে হুবহু লিখতে হবে তা কিন্তু না, বা ওইভাবে হুবহু সব পড়তে হবে তাও কিন্তু না, ইম্পর্টেন্স অনুযায়ী আমরা পড়ব। 1,6 বিসফসফেট থেকে ব্রেকডাউন হয় উইথ দ্য হেল্প অফ অ্যালডোলাইজ এনজাইম, এখানে কোনো এটিপি ইউটিলাইজেশন হয় না, ব্রেকডাউন হচ্ছে কি ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট এন্ড গ্লিসারলডিহাইড 3 ফসফেট, কার হেল্পে হচ্ছে ট্রাইওস ফসফেট আইসোমারেজে হেল্প নিয়ে আবার ডাইহাইড্রক্সি এন্ড গ্লিসারল করে। কেন সাইনগুলো একটু খেয়াল করো, এটা বুঝছো? এটা জি স্যার। এটা সহজ স্টেপগুলা।
এটা হচ্ছে পুরো স্টেপটা নিয়ে আসছি আমি এখানে। এগুলা ছবিগুলো আমি বলেছি যে ম্যাক্সিমাম ছবি আমি লিপিং কোড থেকে নিয়ে আসি, লিপিং কোডের ছবিগুলো ভালো আছে। আর আমার পিডিএফ ফর্মে লিপিং কোড থেকেই আমি শুধু কপি করতে পারি, অন্য কোনো বই থেকে কপি করতে পারি না। পারলে আরো ভালো ছবি ছিল। তাহলে আমরা এখন আসলাম 3-phosphoglycerate বা গ্লিসারলডিহাইড 3-phosphate, গ্লিসারলডিহাইড 3-phosphate অর 3-phosphoglycerate ফর্মে আমরা নিয়ে আসলাম। এন্ড 3-phosphoglycerate ফর্মটাই দেখো, আবার হচ্ছে এটা 2-phosphoglycerate। এটা কি ধরনের হয়? এটাও এক ধরনের মিউটেশন হয়। 3-phosphoglycerateটা হচ্ছে 2-phosphoglycerate, এটাও একটা মিউটেশন হচ্ছে। এই মাঝখানের স্টেপ গুলাতে খুব একটা ইম্পর্টেন্স আমি দিচ্ছি না। নেক্সট স্টেপটাতে আমাকে চিন্তা করতে হবে। দেখো 2-phosphoglycerate থেকে হচ্ছে কি আমার ফসফোইনল পাইরুভেট, ফসফোইনল পাইরুভেট। দেখতে পাচ্ছ ছবিটাতে? জি স্যার। জি স্যার। ফসফোইনল জি পাইরুভেট স্যার। কি হচ্ছে এটা? এখানে একটা ডিহাইড্রেশন হচ্ছে উইথ দ্য হেল্প অফ ইনোলেজ এনজাইম। দেখো ইনোলেজ এনজাইমের একটা ইম্পর্টেন্স আছে আলাদা এখানে। আমরা যেমন ধরো কখনো কখনো হয় এমন যে আমরা ব্লাড গ্লুকোজ, যেমন ধরো তুমি তোমার ব্লাড গ্লুকোজ লেভেল মেজার করার জন্য সকালবেলা কোনো একটা সেন্টারে গিয়ে তুমি ব্লাড স্যাম্পল দিয়ে আসলা। সকালবেলা স্যাম্পল, যে আমাদের মুসলিমের কথাই বলো, যে মুসলিম তোমার স্যাম্পল নিয়ে টেস্ট টিউবে রেখে দিল, দুপুরে শামসুন নাহার এসে হয়তো এটা টেস্ট করবে। ওকে, আমি যে দুজনের নাম বলেছি ওদেরকে চিনো তো তোমরা? জি স্যার। হ্যাঁ, তো বিকাল দুপুরবেলা এসে শামসুন নাহার টেস্ট করবে। তো দুপুরবেলা শামসুন নাহার এসে দেখলো কি জানো, তোমাকে ব্লাড গ্লুকোজ লেভেল টেস্ট করলো, করে আমার কাছে নিয়ে আসলো যে স্যার দেখেন ওর তো ব্লাড গ্লুকোজ লেভেল 1.6 বা 1.5 এই ধরনের পাচ্ছে মিলিমোল পার লিটার। এটা কি নর্মাল না অ্যাবনর্মাল না কি বলো তো? 1.5 বা 1.6 পাচ্ছি, বলো কি এটা? অনেক কম। অ্যাবনর্মাল। তাই না? তারপরে এই অবস্থায় তুমি স্বাভাবিক থাকার কথা না, কারণ আমার লোয়ার লিমিট অফ নর্মাল লেভেল হচ্ছে আমার 3.6 মিলিমোল পার লিটার। তারপরে এই অবস্থা কেন হলো? কিন্তু তুমি কিন্তু হাইপোগ্লাইসেমিক না, তুমি ঘুরে বেড়াচ্ছ, তুমি খেলাধুলা করছো, ক্লাস করছো। কেন এটা হলো বলো? এই কাজটাই এই ইনোলেজ এনজাইম, এই স্টেপটাকে মধ্যে সেলগুলা ফ্লোটেড থাকে। সেলগুলোর মধ্যে আমরা আরবিসি কে প্রায়োরিটি দিচ্ছি। আরবিসি হচ্ছে আমার অব্লিগেটরি গ্লুকোজ ইউজার্স। এখন এই প্লাজমা বা এই স্যাম্পলের মধ্যে আমার ব্লাড আরবিসি গুলা লাইভ। আরবিসি গুলা লাইভ মানে কি? আরবিসি সারাক্ষণই তার গ্লুকোজ লাগতে পারে, এই গ্লুকোজটা আমার স্যাম্পলের মধ্যেই আছে। ওই স্যাম্পলের মধ্যে গ্লুকোজটাকেই কিন্তু সে কন্টিনিউয়াসলি ইউটিলাইজ করছে বা মেটাবোলাইজ করছে। তার মানে আমার স্যাম্পল কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ কমে যাচ্ছে কিনা। যখনই সে খেয়ে ফেলতে থাকবে তখন সে গ্লুকোজ থাকছে না, সে আবার পাইরুভেট হয়ে যাবে, তাই তো? সে গ্লুকোজ হিসাবে তো কনসেন্ট্রেটেড থাকছে না। দ্যাটস ওয়াই আমার গ্লুকোজ কনসেন্ট্রেশন আমার স্যাম্পলের মধ্যে কমে যাচ্ছে। এটা বুঝছো তো এবার? জি স্যার। জি স্যার, মানে হচ্ছে সাথে সাথে পরীক্ষা করতে হবে, নইলে গ্লুকোজ কনসেন্ট্রেশন কমে যাবে। এই যে দেখো, এই যে তুমি পয়েন্টটা ধরছো, চমৎকার। হয় তোমাকে সাথে সাথেই করতে হবে, অথবা আরবিসি গ্লাইকোলাইসিস করতে না পারে এমন কোনো একটা ওয়ে আমরা তৈরি করতে হবে। এই আরবিসি গ্লাইকোলাইসিস করতে না পারে এই ওয়েটা আমরা ল্যাব গুলাতে প্র্যাকটিস করি। কিভাবে? এখানে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজুয়ালি তোমরা ওই যে ব্লাড ক্লটিং এর জন্য প্রিভেন্ট করার জন্য আমরা এই টার্মটা ইউজ করে থাকি, অ্যান্টিকোয়াগুলেন্ট, তাই না? জি স্যার। হ্যালো, জি স্যার। হ্যাঁ। তো আমরা জি স্যার। এইখানেও এই টার্মটাকে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবেই আমরা বলছি। দেখো আমি এরপরের স্টেপটাতে যাচ্ছি, আমি আবার ফিরে আসবো এখানে। এই যে দেখো, ইনহিবিশন অফ গ্লাইকোলাইসিস, আমরা গ্লাইকোলাইসিসকে কিভাবে ইনহিবিট করতে পারি। গ্লাইকোলাইটিক এনজাইম, এই যে দেখো, ইনোলেজ এনজাইমটাকে আমি তার অ্যাক্টিভিটিস ব্লক করে দিতে পারি উইথ দ্য হেল্প অফ সোডিয়াম ফ্লোরাইড। সোডিয়াম ফ্লোরাইড এন্ড পটাশিয়াম অক্সালেট হিসেবে এই দুইটা মিক্সচার, বেসিক্যালি সোডিয়াম ফ্লোরাইডকেই বলি আমরা। এই সোডিয়াম ফ্লোরাইড এন্ড পটাশিয়াম অক্সালেটের একটা মিক্সচার থাকে, যেটাকে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে ইউজ করি। এই টেস্ট টিউবের মধ্যে যদি তুমি আগে থেকে সোডিয়াম ফ্লোরাইড আর পটাশিয়াম অক্সালেট মিক্সচার দিয়ে রাখো, এই টেস্ট টিউবের সোডিয়াম ফ্লোরাইডটা ইনোলেজ এনজাইমের অ্যাক্টিভিটিসটাকে ব্লক করে দেবে। ইনোলেজ এনজাইমের অ্যাক্টিভিটিস যদি ব্লক করে দেয়, তারপরে কি আর গ্লাইকোলাইসিস প্রসিড করতে পারবে? 2-ফসফোগ্লিসারাইড না স্টেপ স্যার। পর্যন্ত থেমে যাবে। 2-ফসফোগ্লিসারাইড স্টেপ পর্যন্ত এসে থেমে যাবে।
নেক্সট ফসফোইনল পাইরুভেটও হবে না, পাইরুভেটও হবে না, বা ল্যাকটিক অ্যাসিডও হবে না। তার মানে কি আমি গ্লাইকোলাইসিসটাকে ব্লক করে দিতে পারলাম। তাহলে কি ইউজ করতে হবে আমাকে? অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্টটা কি? সোডিয়াম ক্লোরাইড এন্ড পটাশিয়াম অক্সালেট মিক্সচার। কাকে ব্লক করে দিবে? ইনোলেজ এনজাইমের অ্যাক্টিভিটিসটাকে ব্লক করে দিবে। ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা বুঝা গেছে বাবা? জি জি স্যার। স্যার। এটা খুবই ইম্পর্টেন্ট এই কথাটা, কিন্তু আমি এতক্ষণ যেটা বললাম এটা খুবই ইম্পর্টেন্ট। এটা ভাইভাতে খুব বেশি করে জিজ্ঞেস করা হয়। দেন আসলে আমার ইনোলেজের হেল্পে আমার কি পাইলাম আমি? ফসফোইনোল পাইরুভেট। তুমি জানো ফসফোইনোল পাইরুভেট কিন্তু আমার ওই যে সুপার হাই, তাই না? মনে আছে ফসফোইনোল পাইরুভেট থেকে ATP কত পাই? 14.8 স্যার, 14.8। 15। তার মানে সুপার হাই মলিকিউলার এনার্জি কন্টেনিং, তাই না? ঠিক আছে, এবং এরপরে যাব ফসফোইনল পাইরুভেট। এই ফসফোইনল পাইরুভেট থেকে নেক্সট আমার ইনল অংশটা, এই যে ইনল অংশটা, ফসফোইনল অংশটাকে যদি আমি রিমুভ করাতে পারি তাহলে আমি পাবো পাইরুভেট। আমার আগের উদ্দেশ্যই ছিল গ্লুকোজ থেকে আলটিমেটলি আমি পাইরুভেট আনবো। কিভাবে আসলে দেখো, যে ফসফোইনল থেকে এটা একটা ইররিভার্সিবল রিঅ্যাকশন। দেখো এখানে একটা ইররিভার্সিবল রিঅ্যাকশন, একটা সিঙ্গেল অ্যারো দেয়ার যেটা ফসফোইনল পাইরুভেট। এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, এখানে একটা এটিপি ফরমেশন হচ্ছে, একটা এটিপি ফরমেশন হচ্ছে, কিন্তু খেয়াল করো ব্যাপারটা, এখানে একটা এটিপি ফরমেশন হচ্ছে। ওকে, ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেট, খেয়াল করছো? জি স্যার। হ্যাঁ বল। এটিপি ফর্ম। ফসফোইনল পাইরুভেট থেকে আমি পাইরুভেট নিতে চাই, তাহলে ফসফো মানেই তো আমি জানি যে আমার হাই মলিকুলার এনার্জি এখানে আছে। হ্যাঁ, তাহলে ফসফোইনল অংশটাকে আমি রিমুভ করাবো। রিমুভ করাতে গিয়ে যেই এনার্জিটা বের হবে ওই এনার্জিটাকে আমরা এটিপি হিসাবে সেল ইউটিলাইজ করতে পারবে। এই এনার্জিটাই কার হেল্প হচ্ছে? পাইরুভেট কাইনেস, উইথ দ্য হেল্প অফ পাইরুভেট কাইনেস। এখানে পাইরুভেট কাইনেস এনজাইমটার একটা স্পেশালিটি আছে। আমি দেখো পড়তে গেলে সবকিছুই পড়তে পারবো, আমার এই কথাগুলো কিছু যে যে জায়গায় এক্সপ্লেনেশন লাগবে ওই এক্সপ্লেনেশন গুলাই বলবো, বেশি বেশি কিছু বলা লাগে না। পাইরুভেট কাইনেস এনজাইমটাই হচ্ছে একটা এত বড় একটা ইম্পর্টেন্ট এনজাইম আমাদের। দেখো আরবিসি আমার গ্লুকোজকে কেন ইউটিলাইজ করছে, এটা একটা কোশ্চেন আসতে পারে। আরবিসি কেন ইউটিলাইজ করছে? আরবিসি একটা সাইজ এন্ড শেপ মেনটেন করে যাওয়া লাগে। এটা তোমরা ফিজিওলজিতে মানে ব্লাড সেল যখন পড়ছো, দেখো আরবিসির একটা স্পেসিফিক সাইজ এন্ড শেপ আছে। কি আছে শেপটা, কি বলতো? বাই কনকেভ। বাইকনকেভ। বাইকনকেভ। বাইকনকেভ যদি না হয় তাহলে কি হবে? ভেসেলের ভিতর দিয়ে যখন সেই স্কুইজ করে যাবে তখন লাইসিস হতে পারে। এই লাইসিস যেন না হয় তার সাইজ এন্ড শেপ কিন্তু সে মেনটেন করতে হয়। এই সাইজ এন্ড শেপ মেনটেন করা মানে কি? মেমব্রেনাস সাইজ এন্ড শেপ মেনটেন করতে হয়। এই মেমব্রেনাস সাইজ এন্ড শেপ মেনটেন করতে গেলেই কিন্তু আমার এটা কি মেনটেন করা, তুমি তোমার বডি ফিটনেস মেনটেন করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? জিম করতে হবে, খাইতে হবে, এনার্জির জন্য বিভিন্ন এক্সারসাইজ করতে হবে, তাই না? ঠিক একইভাবে আরবিসিও তার সাইজ এন্ড শেপ মেনটেন করতে গিয়ে হিউজ অ্যামাউন্ট অফ এটিপি সে কনজিউম করে, বা হিউজ অ্যামাউন্ট অফ এটিপি সে ইউজ করে ফেলে। যেই এটিপিটা তার গ্লাইকোলাইসিসে ফর্ম হয়, মেইনলি তার এটিপিটা ইউটিলাইজ হয় হচ্ছে তার সাইজ এন্ড শেপ মেনটেনের জন্য। এখন কোনোভাবে যদি এই পাইরুভেট কাইনেস, দেখো পাইরুভেট কাইনেস এনজাইমটা যদি ডেফিসিয়েন্সি থেকে যায়, জেনেটিক্যালি ডেফিসিয়েন্সি থাকতে পারে, কিছু কিছু পার্সনকে দেখা যাচ্ছে যে জেনেটিক্যালি পাইরুভেট কাইনেস ডেফিসিয়েন্সি থাকে, অথবা জেনেটিক্যালি এইটা ডিফর্ম ফর্মে পাইরুভেট কাইনেস এনজাইম সিনথেসিস হয়। তার মানে কি? ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেট হচ্ছে না। যদি পাইরুভেট আর না হয় তাহলে এই যে এটিপিটা হলো, এই এটিপিটা আর পাবে না। এই এটিপিটা যদি না পায়, সাইজ এন্ড শেপ অফ আরবিসি উইল নট মেইনটেইন। সো আরবিসি কি হবে? লাইসিস হবে। তাহলে হিমোলাইসিস, আরবিসি ভাঙা মানে কি? হিমোলাইসিস। তাহলে হিমোলাইসিস হচ্ছে, সাথে সাথে হিমোলাইসিসের কারণে তার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনও কমে যাচ্ছে। হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন যদি কমে যায় ওই কন্ডিশনটাকে আমরা কি বলি? এনিমিয়া। অ্যানিমিয়া। তাহলে হিমোলাইসিসের কারণে অ্যানিমিয়া হয়েছে। কি অ্যানিমিয়া বলবো এটাকে?
Hemolytic anemia. অ্যানিমিয়া ডিউ টু হিমোলাইসিস। কি বলবো তাহলে? হিমোলাইটিক অ্যানিমিয়া। আর বললাম কি কনজেনিটাল ডিফর্মিটি, তাহলে কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়া। তার কারণে হচ্ছে পাইরুভেট কাইনেজ এনজাইমটা যদি আমার ডিফেক্টিভ হয় অথবা তার কনজেনিটাল কোনো ডিফর্মিটিস যদি থেকে যায় ওই এনজাইম সিনথেসিসে, তাহলে পাইরুভেট কাইনেজ এনজাইমের ইম্পর্টেন্সটা কি? ডিউ টু অ্যাবসেন্স অফ পাইরুভেট কাইনেজ আরবিসি উইল বি লাইজড and there will be hemolytic anemia, and this hemolytic anemia is known as the congenital hemolytic anemia. বুঝা গেল কথাটা? ইম্পর্টেন্সটা বুঝছো তো? কোন কোন এনজাইমগুলোর ইম্পর্টেন্স দিচ্ছি আমি? জি স্যার। ইনোলেস, ইনোলেজ, পাইরুভেট কাইনেজ, আর ওই যে ইরিভার্সিবল ফসফোগ্লুকোকাইনেজ, আর এইখানে এই ইয়াটাতে দেখো গ্লিসারল দিয়ে 3 ফসফেট থেকে 1,3 বিস ফসফোগ্লিসারেট যখন হয়, 1,3 বিস ফসফোগ্লিসারেট দেখছো? হ্যালো, জি স্যার দেখা যাচ্ছে স্যার। এই 1,3 বিস ফসফোগ্লিসারেটের সময় দেখো যে একটা স্টেপে গিয়ে হয়েছে কি আরবিসি এই যে 1 ছিল কি 3 ফসফোগ্লিসারেট অর গ্লিসারল দিয়ে 3 ফসফেট হয়েছে কি 1,3 বিস ফসফোগ্লিসারেট। 1,3 বিস ফসফো মানে কি বোঝাচ্ছে? দুইটা ফসফেট হয়েছে। এই ফসফেটটার সোর্স কি? এই ফসফেটটার সোর্স হচ্ছে দেখো আই দেয়া আছে ইনঅর্গানিক ফসফেট। এটা কিন্তু এটিপি না, এটা কিন্তু এটিপি না। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার? জি এটা স্যার। এটা কিন্তু এটিপি জি স্যার। না। এটিপি ব্রেকডাউন করে তার মানে কি এনার্জি ব্রেকডাউন করে এই ফসফোরিলেশন না। এই ফসফোরিলেশনটা হচ্ছে আমার ইনঅর্গানিক ফসফেট। সেলের ভিতরে যে ইনঅর্গানিক ফসফেটটা আছে ওই ফসফেট গুলোকে দিয়ে আমরা ফসফোরিলেশন করেছি। আর দেখো সাথে কি তৈরি হয়েছে? একটা একটা NAD থেকে NADH তৈরি হয়েছে। আমরা NADH কে কোন চেইনের জন্য যেন এটা সাবস্ট্রেট হিসেবে কাজ করতো? NADH, NADH, FADH কার সাবস্ট্রেট? শোনা যাচ্ছে আমার কথা? NADH, FADH কার সাবস্ট্রেট? অক্সিডেটিভ ফসফোরিলেশন। অক্সিডেটিভ ফসফোরিলেশন। এই যে দেখো রেসপিরেটরি চেইনের একটা সাবস্ট্রেট। NADH যদি যায় রেসপিরেটরি চেইনে তাহলে আমরা কয়টা এটিপি পেতে পারি? 3টা স্যার। 2.5টা মানে হচ্ছে 3টা। 3টা এটিপি পেতে পারি, তাই না? কিন্তু দেখো এখন ইন কেস অফ আরবিসি কে যদি আমি চিন্তা করি, আরবিসি তে কি হয়? আরবিসি তে কি নাই? রেসপিরেটরি চেইন কি আছে? স্যার মাইটোকন্ড্রিয়া নাই। তার মানে রেসপিরেটরি চেইন নাই, মাইটোকন্ড্রিয়া নাই, নিউক্লিয়াস নাই, তাই না? আরবিসির এন্ড প্রোডাক্ট অফ গ্লাইকোলাইসিস হচ্ছে আমার ল্যাকটেট। কেন? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। পাইরুভেট হচ্ছে আমার ওভারঅল এন্ড প্রোডাক্ট অফ গ্লাইকোলাইসিস। যেই সেলগুলোতে আমার মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট তাদের হচ্ছে পাইরুভেট থাকবে, দেন পাইরুভেট থেকে আমি অ্যাসিটাইল কোয়ে ফর্মেশন করতে পারি। কিন্তু যার মাইটোকন্ড্রিয়া নেই 2 ঘন্টা না, এটা শেষ করে দেবো। 2 ঘন্টা ওইটা কন্টিনিউ করে দেবো, আর বলে দেবো। পাইরুভেট যার যার যেই সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট অথবা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকবে না, সেই সেল কি করবে? সেই সেল তো অন্য একটা এন্ড প্রোডাক্ট তৈরি করবে, তাই না? আরবিসির মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই। আরবিসির মধ্যে মাইটোকন্ড্রিয়ার অ্যাবসেন্সের কারণে পাইরুভেটকে কি ফেটে যাওয়া লাগে? পাইরুভেট থেকে হয় আমার ল্যাকটেট। এই ল্যাকটেট দেখো, ল্যাকটেটের মধ্যে NADH ইউটিলাইজ হয়েছে। ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ এনজাইম। ডিহাইড্রোজিনেজ কথাটা শুনো, ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ এনজাইম আর কোএনজাইম হিসেবে কাজ করছে কে? NADH। এই NADH টা কই ছিল? এই যে দেখো এখানে যে NADH টা হয়েছিল, এই NADH টাই ল্যাকটেট ফরমেশনে আমার ইউটিলাইজ হয়েছে। তার মানে রিডিউস কোএনজাইম যেটা আমার আরবিসি সেলের মধ্যে ফর্ম হয়েছিল ওইটা কিন্তু আমার কোনো না কোনো ভাবে ইউটিলাইজ হয়েছে। কারণ আরবিসির এন্ড প্রোডাক্ট পাইরুভেট হিসেবে থেকে যায় না। আরবিসিতে
যেহেতু অ্যানারোবিক এন্ড অ্যানারোবিক দুইটা গ্লাইকোলাইসিস, অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট হচ্ছে আমার ল্যাকটেট। আর এই ল্যাকটেটটা ফরমেশন করতে গিয়ে ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ এনজাইম লাগছে, আর ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের কোএনজাইম হিসেবে রিডিউস ফর্ম অফ NADH ইউটিলাইজ হয়, আর এই NADH টাই তোমার এই ল্যাকটেটের ওখানে ইউটিলাইজ হয়েছে। তার মানে এই আরবিসির মধ্যে যে NADH টা ক্রিয়েট হয়েছিল ওটা আবার আমরা ইউটিলাইজ করতে পেরেছি। যদি এখন পাইরুভেট থেকে নেক্সট প্রসিড করতো উইথ দ্য হেল্প অফ, মানে হেল্প অফ বলা যাবে না তো, দ্য পাইরুভেট থেকে যদি নেক্সট মাইটোকন্ড্রিয়া কন্টেইনিং সেলে যদি প্রসিড করে গ্লাইকোলাইসিস, তাহলে কিন্তু এই NADH কোথায় যাবে? রেসপিরেটরি চেইনে যাবে। পাইরুভেট থেকে যদি মাইটোকন্ড্রিয়া কন্টেইনিং সেলের মধ্যে গ্লাইকোলাইসিসটা হয়, তাহলে এই NADH টা আমার যাবে রেসপিরেটরি চেইনে। ওটা থেকে আমি 3টা এটিপি পেতে পারি। ওকে, আমি কি আগাবো? জি স্যার। অ্যানসার করো ভাই। দেখো এখানে আবার আরেকটা অক্সিডেশন অফ ইয়েতে গ্লিসারল দেয়ার 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ, গ্লিসারল দেয়ার 3 ফসফেট 1,3 bis ফসফেট, NADH যেগুলো আসলো ওইগুলো এই যে পাইছো, ওই যে ইনঅর্গানিক ফসফেটের কথা এখানে বলেছিলাম যে ATP ইউটিলাইজ হয় না, এখানে ইনঅর্গানিক ফসফেট ইউটিলাইজ হয়। আর ওর মাঝখানে আরবিসির ওটা বলছি 1,3 bis ফসফোগ্লিসারাইড, ওটা আগে বলে বলছি, এগুলো পরে দেখো, ওটা আরো আছে ছবি। এই 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 যে এই ছবিটা একটু খেয়াল করবা, ওই এই ছবিটা না, আগেরটা এই ছবিটা রেকর্ডেড লিভার শান্ট, এই ছবিটা খেয়াল করতে হবে। এই ছবিটা এটা রিটেন কোশ্চেন থাকতে পারে, রেকর্ডেড শর্ট নোট হিসেবে থাকে। রেকর্ডেড লিভার শান্ট বা সাইকেলও বলা হয়, শান্ট আর সাইকেল হিসেবে বলা হয়, দুইটাই বলা যায়। কি কি আছে? 2,3 bis ফসফোগ্লিসারাইড, ওই যে 1,3 bis ফসফোগ্লিসারাইড না হয়ে 2,3 bis ফসফোগ্লিসারাইড হয়। কেন? এটা হচ্ছে the affinity of hemoglobin affinity to oxygen is reduced, that's why oxygen can be released from RBC. Okay, আর এই দেখো সাবস্ট্রেট লেভেলের ফসফোরিলেশন আমরা কোন কোন লেভেলে পেয়েছি। সাবস্ট্রেট লেভেলের ফসফোরিলেশন মানে বুঝি তো আমরা, সাবস্ট্রেট লেভেলের ফসফোরিলেশন মানে কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের আগে যত ধরনের ফসফোরিলেশন, হ্যাঁ, ইলেকট্রন ট্রান্সপোর্টের বাইরে যত ফসফোরিলেশন আছে সবগুলোকে আমরা ট্রিট করি এর সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। কি কি হচ্ছে? 1,3 bis ফসফোগ্লিসারাইড ওই যে 2,3 হয়, যখন 1,3 তে 2 ফসফোগ্লিসারাইড যখন হচ্ছে তখন একটা ফসফেট রিলিজ হচ্ছে, ওই ফসফেটের ওখানে আমরা একটা এটিপি পাচ্ছি, ওই এটিপিটা একটা ক্যালকুলেটেড করা হয়েছে। দিস রিঅ্যাকশন এই যে ফসফোগ্লিসারাইড কাইনেজ এনজাইম। ওকে, ইনহিবিশন আছে এই। আর ফেট অফ এটা এই যে সেকেন্ড ফসফোরিলেশন, এটাও দেখবা। এটা দেখো বললাম যেটা পাইরুভেট কাইনেজ থেকে যখন একটা পাইরুভেট করতে যাব ফ্রম ফসফোইনল পাইরুভেট, তখন একটা ফসফোরিলেশন হচ্ছে 2,3 bis ফসফোগ্লিসারাইড আর 1,3 bis ফসফোগ্লিসারাইড, ওখানে একটা ফসফোরিলেশন হচ্ছে 3 ফসফোগ্লিসারাইড হতে গিয়ে, আর একটা হচ্ছে পাইরুভেট হওয়ার সময় ফসফোইনল পাইরুভেট থেকে ওই সময় দুটো ফসফোরিলেশন হয়। তাহলে কয়টা এটিপি ফরমেশন হলো, কয়টা এটিপি ফরমেশন হলো, আর কয়টা এটিপি ইউটিলাইজ হলো খেয়াল করো। গ্লিসারল দেয়ার 3 ফসফেট ডাইহাইড্রক্সি অ্যাসিডল ফসফেট, তিনটা করে হলো। ওখান থেকে 3 ফসফোগ্লিসারাইড মানে 1,3 bis ফসফোগ্লিসারাইড হলো একটা ইনঅর্গানিক ফসফেট দিয়ে, দেন ওটাকে 2,3 ফসফোগ্লিসারাইড যখন একটা ডিফসফোরিলেশন করতে যাই তখন একটা ফসফেট, আরে সাবস্ট্রেট লেভেলে ফসফোরিলেশন হচ্ছে, আর ফসফোইনল পাইরুভেট থেকে একটা করতে গিয়ে আরেকটা ফসফেট লেভেলে। তার মানে কি ফসফোইনল পাইরুভেটও কিন্তু আলটিমেটলি দুইটাই হচ্ছে, দুটা থেকে যদি একটা করে হয় তাহলে দুটা। 3 ফসফোগ্লিসারাইড যদি করতে হয় 1,3 bis ফসফোগ্লিসারাইড থেকে, তাহলে ওখান থেকে হচ্ছে দুইটা, তাহলে মোট 4টা এটিপি সাবস্ট্রেট লেভেলে ফসফোরিলেশন হচ্ছে। আর ইনিশিয়ালি যে দুটা, একটা হলো ওই সেলের ভিতরে গ্লুকোজকে ট্র্যাপ করতে গিয়ে, আর এটা হলো 1,6 bis ফসফেট যখন ফর্ম করতে হয় বা ওই সময় একটা এটিপি ইউটিলাইজ করছি, দুটো এটিপি ইউটিলাইজ করছি,
আর 4টা পাচ্ছি, তাহলে আলটিমেট গেইন কয়টা? 2টা। 2টা। ক্যালকুলেশনটা বুঝেছো? আজকে জি স্যার। কিন্তু এই টিউটোরিয়াল ক্লাসটা হবে না বা নিচ্ছি না, আমি কন্টিনিউ করতে পারবো যতক্ষণ আরো হয়তো 15-20 মিনিট তোমাদেরকে নিয়ে আগাবো। ওকে, দেখো 1,6 বিসফসফোগ্লিসারাইড, ওখান থেকে গ্লিসারলডিহাইড 3 ফসফোগ্লিসারাইড, 3 গ্লিসারলডিহাইড এন্ড ডাইহাইড্রক্সি অ্যাসিটেট ফসফেট, ওখান থেকে আসলে আমার 1,3 বিসফসফোগ্লিসারাইড। ওটা ব্রেকডাউন করতে গিয়ে একটা এটিপি ফরমেশন হচ্ছে, ফসফোইনল পাইরুভেট থেকে আরেকটা এটিপি ফরমেশন হচ্ছে, দুইটা করে 4টা এটিপি, আর ইউটিলাইজ হচ্ছে 2টা, 4টা মাইনাস 2টা, আলটিমেটলি থাকে 2টা। এই আলটিমেট 2টাই হচ্ছে আরবিসি এর এটিপি। আরবিসি এই 2টা এটিপি ইউটিলাইজ করেই তার যে সাইজ এন্ড শেপ মেইনটেইন করে যাচ্ছে। দেন হচ্ছে আমার ফেটস অফ পাইরুভেট। পাইরুভেটের কি কি ফেট হতে পারে? Fates of pyruvate, और ये पिंकी अपन की बोलो देखो, oxidative decarboxylation to acetyl CoA। decarboxylation means बोलो, decarboxylation माने की बुझला? একটা কার্বন সরে যাবে, তাই তো? হ্যালো, Yes কার্বন sir. সংখ্যা কমবে। ডিকার্বো মানে হচ্ছে সরে যাবে, ডিহাইড্রেশন, হাইড্রেশন এন্ড ডিহাইড্রেশন, রিহাইড্রেশন ডিহাইড্রেশন একটা কমবে। দেন রিডাকশন টু ল্যাকটেট, ল্যাকটেটের রিডাকশনটা আমরা দেখে আসলাম। ল্যাকটেট রিডাকশন, ল্যাকটেট ফর্মে রিডিউসড হচ্ছে, কিভাবে রিডিউস হচ্ছে? NADH দিয়ে সে রিডিউসড হচ্ছে, আমরা বুঝেছি এটা ল্যাকটেট ফর্মে রিডিউস। পাইরুভেটের 5টা 6টা ফর্ম মানে ফেট, এগুলা কিন্তু জানতেই হবে। ল্যাকটেটে রিডিউসড হচ্ছে। আর কার্বক্সিলেশন টু অক্সালোএসিটেট, অক্সালোএসিটেট হচ্ছে 4 কার্বন কন্টেইনিং, তার মানে 2টা কার্বন নতুন করে এড, মানে 4 কার্বন, একটা কার্বন নতুন করে এড হয়ে সে 4 কার্বন কন্টেইনিং অক্সালোএসিটেটও ফর্ম করতে পারে। দেন কনভার্সন টু ম্যালেজ ফর্ম, অক্সালোএসিটেট থেকে আবার ম্যালেজ ফর্মেশন করতে পারে। দেন কনভার্সন অ্যালানিন ফর্মেশন হতে পারে, এটা আমরা ট্রান্সঅ্যামিনেশন, যখন আমরা অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম বলবো তখন আমরা এটা বুঝতে পারবো যে কনভার্সন টু অ্যালানিন, এটা পরে বুঝতে পারবো। আর রিডাকশন টু ইথানল, এটা আমাদের দরকার নাই, জাস্ট জেনে রাখার জন্য বললাম। তাহলে তোমাকে অবশ্যই প্রথম 5টা অবশ্যই জানতে হবে। এক হচ্ছে আমার ডিকার্বক্সিলেশন হতে পারে, মূল কাজটা এটাই হবে, ডিকার্বক্সিলেশন দিয়ে আমরা প্রসিড করব। দেন আরবিসি বা মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট যে সেলগুলোতে, ওই সেলগুলোতে ল্যাকটেট ফর্মে থাকে, অথবা অ্যানারোবিক কন্ডিশনে ল্যাকটেট ফর্মে সে কনভার্ট হয়। অ্যানারোবিক অর মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট সেলস গুলোতে ল্যাকটেট হচ্ছে এন্ড প্রোডাক্ট। অ্যানারোবিকে কেন হচ্ছে? কারণ অক্সিজেন ইউটিলাইজ হতে পারছে না। অ্যানারোবিকে মানে কি? আমাদের অক্সিজেন অর রেসপিরেশনটা ফাইনালি কোথায় হচ্ছে? রেসপিরেটরি চেইনে। যখন তোমার অ্যানারোবিক কন্ডিশন থাকবে বা কোনো ধরনের এক্সারসাইজিং মাসল বা হাইপোক্সিক কন্ডিশন থাকবে, তখন অক্সিজেন ইউটিলাইজেশন হচ্ছে না। দ্যাটস ওয়াই তার গ্লাইকোলাইসিস হচ্ছে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। আরেকটা হচ্ছে কার্বক্সিলেশন হতে পারে অক্সালোএসিটিক ফর্মে, অথবা ম্যালাইটে কনভার্ট হতে পারে, আর ট্রান্সঅ্যামিনেশন মাধ্যমে সে অ্যালানিন ফর্মেশন করতে পারে। দেখো ফেট গুলার ছবি আমি একটু ছবি মানে নেওয়ার চেষ্টা করেছি। আমাদের মূল কাজটা এখন, দুইটা জিনিস খুব মনে রাখতে হবে। মূল কাজটা হচ্ছে প্রথমটা আমার ডিকার্বক্সিলেশন হতে হবে। ডিকার্বক্সিল তার মানে ছিল আমার পাইরুভেট 3 কার্বন কন্টেইনিং, এখন করতে হবে আমাকে 2 কার্বন কন্টেইনিং অ্যাসিটাইল কোএ অর এসিটোএসিটেট, যেটাই হয় অ্যাসিটাইল কোএ যার সাথেই মানে অ্যাড হবে। একটা জিনিস মনে রাখবা, যার সাথে কোএনজাইম ফর্মে কোএ অ্যাড হবে, তাকে ধরে নিতে হবে অ্যাক্টিভেটেড ফর্ম অফ দ্যাট সাবস্টেন্স। কোএ অ্যাড হওয়া মানে হচ্ছে অ্যাক্টিভেটেড ফর্ম, যেমন অ্যাসাইল কোএ, অ্যাসাইল মিন্স ফ্যাটি অ্যাসিড, অ্যাসাইল কোএ মিন্স অ্যাক্টিভেটেড ফর্ম অফ ফ্যাটি অ্যাসিড। ওকে, এই জিনিসটা মনে রাখবা। দেন দেখো পাইরুভেট ডিকার্বক্সিলেশন কিভাবে হচ্ছে। পাইরুভেট ডিকার্বক্সিলেশনের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা কমপ্লেক্স লাগে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। পাইরুভেট ডিহাইড্রোজিনেজ কমপ্লেক্স কি লাগবে? এটা একটা বিশাল কমপ্লেক্স লাগে। পাইরুভেট থেকে এসিটাইল কোএ ফর্ম করতে গিয়ে বিশাল একটা কমপ্লেক্স লাগে।
এই কমপ্লেক্সের কিছু কি কি জিনিস আছে, কি এনজাইম আছে, কি কোএনজাইম আছে, কি কোফ্যাক্টর থাকে, এই ডিটেলস আমি এখানে লিখেছি। এত ডিটেলস না হলেও চলবে, তবে কিছু জিনিস ওই যে আমি যেমন 29 মলিকিউলস অফ পাইরুভেট ডিহাইড্রোজেনেজ, 29 মলিকিউলস, এটা তোমার মনে রাখার দরকার নেই। 8 মলিকিউলস অফ ফ্লেভোপ্রোটিন মানে এফএডি, তারপরে ডাইহাইড্রো লাইপোইল ডিহাইড্রোজেনেজ অর 1 মলিকিউল লাইপোয়েট, এগুলো আমরা লাইপোয়েট হিসেবে মনে রাখি। এনজাইম গুলা কি কি থাকে, এই যে এটা মনে রাখতে হবে, থায়ামিন পাইরোফসফেট, এটা অবশ্যই বলতে হবে। লাইপোইক অ্যাসিড লাগবে, কোএনজাইম লাগবে, এফএডি লাগে, এনএডি লাগে, আর কোফ্যাক্টর হিসাবে ম্যাগনেসিয়াম লাগে। এটা একটা গ্লান্স, এই স্লাইডটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। পাইরুভেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্স, তোমাকে বলতে জিজ্ঞেস করবে এমন যে পাইরুভেট থেকে আমরা এসিটাইল কোয়ে কিভাবে হচ্ছে, প্রো ডিকার্বক্সিলেশন, কার হেল্পে ডিকার্বক্সিলেশন হচ্ছে, হেল্প বাই দ্য হেল্প অফ পাইরুভেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্স। পাইরুভেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্সের কি কি আছে, পাইরুভেট ডিহাইড্রোজেনেজ এনজাইম আছে, এফএডি আছে, লাইপোইক অ্যাসিড আছে, দেন আমার এই কোয়ে থাকে, এনএডি থাকে, এফএডি থাকে, এন্ড কোফ্যাক্টর হিসাবে থাকবে, আর ওটা থায়ামিন পাইরোফসফেট বলতে হবে, আর কোফ্যাক্টর হিসাবে থাকবে আমার ম্যাগনেসিয়াম। মনে থাকবে এটা? জি স্যার। অবশ্যই মনে রাখতে হবে। শেষ হয়ে গেছে, মানে বিরক্ত লাগতেছে? Yes, sir. আজকের টপিক একটু টাফ স্যার। হ্যাঁ, তা তো বড্ড টাফ। আমি আবার দরকার 5 মিনিট গ্যাপ দিয়ে সেকেন্ড ক্লাসটার 10-15 মিনিট আমরা আলোচনা করবো। হ্যাঁ, 5টা মিনিট গ্যাপ দিব, গ্যাপ দিয়ে আমরা আবার আলোচনা করবো। ওকে, বলি যা মাঝখানে তোমাদের কোনো কোশ্চেন থাকলে টিউটোরিয়ালের মতোই আমি মানে হাফ এন আওয়ার না নেই, 15-20 মিনিট আমি কাজ করবো। হ্যাঁ, আর আরেকটা আছে দেখো, ওই যে কোরি সাইকেল, এটা একটা ছোট্ট কোশ্চেন থাকে, একটা ছোট্ট শর্ট নোট থাকে। কোরি সাইকেল কি বলে, ল্যাকটিক অ্যাসিড সাইকেল। এই যে দেখো আমার এক্সারসাইজিং মাসল অর অ্যানারোবিক কন্ডিশনে যখন ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হচ্ছে বডিতে, ল্যাকটিক অ্যাসিড যদি এক্সেস ফর্মেশন হয় তাহলে কি হবে, ল্যাকটিক অ্যাসিড হওয়া মানে হচ্ছে পিএইচ। চিন্তা করো যে অ্যাসিড ফর্মেশন হচ্ছে, তাহলে পিএইচ কি হবে, অ্যাসিড ফর্মেশন হচ্ছে, পিএইচ কি হবে কমবে বলতো, কমবে কমবে। কমবে। অ্যাসিডোসিস হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থেকে যাচ্ছে, তাই না? তাহলে অ্যাসিডোসিস তো আমার একটা অ্যাডভার্স ইফেক্ট একটা বডি। তাহলে ল্যাকটিক অ্যাসিডটাকে অ্যাসিড ফর্মে রাখা যাবে না, তাকে আমার অন্য কোনো ফর্মে কনভার্ট করে দিতে হবে। এই ল্যাকটিক অ্যাসিডটাকে কিন্তু আমি আবার গ্লুকোজ ফর্মে, এটা একটা গ্লুকোনিওজেনেটিক পাথওয়ের একটা সাবস্ট্রেট হিসেবে কাজ করে। অথবা আর একটা ছোট্ট ছোট মিস্টার কোরি এই নামে একজন সায়েন্টিস্ট ছিলেন, উনি দেখিয়েছেন যে লিভারে ল্যাকটিক অ্যাসিডটা আবার কিভাবে গ্লুকোজে কনভার্ট হয়। এই সাইকেলটাকে উনি কোরি সাইকেল বা আমরা কোরি সাইকেল হিসাবে, এই যে অ্যাক্টিভলি এক্সারসাইজের 10% অফ পাইরুভেট, এগুলো সাইক্লিক অ্যাসিড দরকার না, এগুলো পড়ে নিও। এই জিনিসগুলো পড়ার মতো কিছু নাই, জাস্ট এটা দেখো যে কিভাবে হচ্ছে। স্যার এর আগের স্লাইডটা স্যার একটু, কোনটা কোনটা, এটা এটা না এটা? এর আগেরটা। এটা জি স্যার, এটার মধ্যে ম্যাগনেসিয়াম কি জানি বললেন, ম্যাগনেসিয়াম কোফ্যাক্টর হিসেবে কাজ করে, সে হলো ম্যাগনেসিয়াম। আয়নিক ফর্মে ম্যাগনেসিয়াম কোফ্যাক্টর হিসেবে কাজ করে। ওকে, আগাবো। স্যার এই স্লাইডটা আরেকবার একটু পড়া দেন। এই পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্স, জি স্যার। পাইরুভেট ডিহাইড্রোজেনাস মূল আমার ব্যাপারটা হচ্ছে কি, আমি এন্ড প্রোডাক্ট অফ অ্যারোবিক গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট পেয়েছি আমি পাইরুভেট, এন্ড অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট হচ্ছে আমার ল্যাকটেট। এখন পাইরুভেট কে কি করব আমি, ফার্দার আরো অক্সিডেশন তো লাগবে। আমি তো 6 কার্বন কন্টেনিং গ্লুকোজ থেকে 3 কার্বন কন্টেনিং পাইরুভেট পেয়েছি। আমি এখন সবগুলা কার্বনকে ইউটিলাইজ করতে চাচ্ছি, কার্বনের বন্ড গুলাকে ব্রেকডাউন করলে আমার এটিপি ফর্মেশন হবে। তো 3 কার্বনকে ভেঙে আমার সিঙ্গেল সিঙ্গেল কার্বন করতে হবে, বা কার্বন ডাই অক্সাইড ফর্ম করতে হবে ওয়াচ প্রোডাক্ট হিসাবে। এখন এই 3 কার্বন ফর্মকে আমাকে নিতে হবে 2 কার্বন ফর্মে। 2 কার্বন ফর্মে কেন নিচ্ছি, অ্যাসিটাইল কোয়ে, কারণ আমি জানি টিসিএ সাইকেল নামে আমার একটা কমন মেটাবলিক পাথওয়ে আছে, এই টিসিএ সাইকেলের সাবস্ট্রেট হিসেবে কাজ করে অ্যাসিটাইল কোয়ে। সো গ্লুকোজকে যদি আমি টিসিএ সাইকেলে এন্ট্রি করাতে চাই, তাহলে পাইরুভেট থেকে অবশ্যই আমাকে অ্যাসিটাইল কোয়ে ফর্মেশন করতে হবে।
এই এসিটাইল কোয়ে ফরমেশন করার ওয়েটা হচ্ছে ডিকার্বক্সিলেশন অফ পাইরুভেট। ডিকার্বক্সিলেশন করতে গেলে কার হেল্প লাগবে? একটা এনজাইম কমপ্লেক্স লাগে। ওই এনজাইম কমপ্লেক্সটাকে বলে পাইরুভেট ডিহাইড্রোজিনেজ কমপ্লেক্স। এই কমপ্লেক্সের মধ্যে কি কি আছে? এই কমপ্লেক্সের মধ্যে পাইরুভেট ডিহাইড্রোজিনেজ এনজাইম আছে, গ্লাইকোপ্রোটিন এফএডি আছে, লাইপোইক অ্যাসিড আছে, দেয়ার আমার কোএনজাইম ওই যে কোএ থাকে, কোএনজাইম ফর্মে এনএডি থাকে, এন্ড কোফ্যাক্টর ফর্মে ম্যাগনেসিয়াম থাকে, সাথে কোএনজাইম থেকে থায়ামিন পাইরোফসফেট ও একটা কোএনজাইম ফর্মে কাজ করছে। এই কমপ্লেক্সটার মধ্যে কি কি আছে ওই জিনিসটা মনে রাখতে হবে, এটাই বলেছে। ওকে, জি স্যার। বুঝছে? আর পরিসাইকেলটা এই পরিসাইকেল একটা শর্ট কোশ্চেন। পরিসাইকেল কিভাবে মানে ল্যাকটেট থেকে ওই ল্যাকটেটটাকে কেন করছে এটাই ভাইবার কোশ্চেন। কেন ল্যাকটেটকে গ্লুকোজ করতে হবে? কারণ ল্যাকটেট অ্যাকুমুলেটেড হয়ে আমার ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে। ওই ল্যাকটিক অ্যাসিডোসিস মানে কি? অ্যাসিড বেস ডিসঅর্ডার হবে। অ্যাসিড বেস ডিসঅর্ডারকে আমি প্রিভেন্ট করার জন্যই বলা যায় যে এটাকে আমি কনভার্ট করতে হবে। এটা ইউজুয়ালি গ্লুকোনিওজেনেটিক পাথওয়েতে গিয়ে ল্যাকটেট গ্লুকোজ ফরমেশন করছে, কিন্তু মিস্টার কোরি ওটাকে অন্যভাবে প্রেজেন্ট করেছেন নিজে আলাদা করে। দ্যাটস ওয়াই ওনার নাম অনুযায়ী এটাকে কোরি সাইকেল হিসাবেও ট্রিট করা হয়। ওকে, আজকের মতো কিন্তু পড়া শেষ। আমি যদি দরকার পড়ে আমি 10 মিনিট